সে একটা বিশেষ সংকেত ব্যবহার করে সুরঙ্গের মুখটা খুলে। কাল রাত্রের আগে কবচটা আমার চাই। এই কবচ দিয়ে শুধু রাজ্য নয়, পুরো বিশ্ব শাসন করা যায়। প্রতাপ, তোমার রূপে অন্ধ হওয়ার মূল্য দিতে হবে তোমাকে। মহারাজ, নতুন রাজ্যে এসে আপনার মন খারাপ? মন খারাপ? তোমার এই দাঁতগুলো দেখলে আর এই কুৎসিত মুখ দেখলে আমার মনে আগুন জ্বলে। আমার রূপ হয়তো আপনার যোগ্য নয়, কিন্তু আমি আপনার রাজ্যের শত্রু নই। চুপ করো। ওই অন্ধকার মহলই তোমার স্থান। কোনোদিন আমার চোখের সামনে আসবে না। তোমার মতো অপয়াকে দেখলে রাজ্য শুদ্ধ আমার অমঙ্গল হবে। আমার চোখে শুধু সৌন্দর্যই পূজনীয়। যাও, আমার চোখের সামনে থেকে সরে যাও। যা আজ্ঞা মহারাজ, কিন্তু মনে রাখবেন, রূপ ক্ষণস্থায়ী। কি মোহিনী, রাজামশাইয়ের চোখে জল এনে দিতে পারলি তো? রাজা প্রতাপ রূপে এতটাই অন্ধ, মন্ত্রীমশাই, সামান্য মোহিনীর মায়া দিয়েই তাকে জব্দ করা গেছে। সে তো কিরণমালাকে সহ্য করতেই পারে না। খুব ভালো। এখন শুধু তোমার গুরু ভৈরব বাবার কাজটা শুরু করার পালা। রাজকোষের নিচে সেই পিশাচ রক্ষা কবচ আছে, ওটাই আমাদের চাই। আপনি নিশ্চিন্ত থাকুন মন্ত্রীমশাই। প্রতাপ আমাকে ছোট রানীর মর্যাদা দিয়েছে। রাজকোষের চাবিও আমার হাতে এলো বলে কঙ্কাবতীর রূপে আমি সবার মন জয় করব, আর মোহিনী রূপে রাতের আধারে কাজ সারব। কাজটা শেষ হলে তোমার গুরু আর তোমার পাওনা বুঝে নেব। প্রতাপগড়ের মনসদ আমাদেরই। আমার রাজ্যে এমন সৌন্দর্য আমি আগে কখনো দেখিনি কঙ্কাবতী। আজ থেকে তুমি আমার ছোট রানী। তোমার রূপে আমার প্রাসাদ আলোকিত। মহারাজ, আপনার ভালোবাসা পেয়ে এই দাসের জীবন ধন্য, কিন্তু রানী কিরণমালা? সে অপয়া, তার নাম মুখে আনবে না। তোমার মতো রত্ন থাকতে ওই আঁধার ঘরের কথা আমি ভাবতেই চাই না। আজ থেকে রাজ্যের সব সুখ, সব সম্পদ তোমার হাতে। রাজকোষের চাবি এখন থেকে তোমার কাছে থাকবে। বাহ, সব ঠিক চলছে। কবচ চুরি এখন শুধু সময়ের অপেক্ষা। কবচটা আনতে পারলে মোহিনী? গুরু, আর কটা দিন। প্রতাপাদিত্য পুরো বিশ্বাস করে নিয়েছে আমাকে। রাজকোষের চাবিও আমার কাছে। শুধু রাজকোষের নিচের গোপন সুড়ঙ্গটা খুঁজে বার করতে হবে। মনে রাখিস, এই কবচ আমার চাই। ওই কবচেই আমার আসল শক্তি। প্রতাপের পূর্বপুরুষরা আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। এবার শুধু প্রতিশোধ নয়, পুরো প্রতাপগড় আমার হবে। আপনার ইচ্ছা পূরণ হবে গুরুদেব। ওই মূর্খ রাজা রূপের নেশায় এমন ডুবে আছে যে চোখে সে কিছু দেখতেই পাচ্ছে না। আবার আমাকে তোমার ওই কুৎসিত মুখটা দেখতে হবে? আমি ভাবতেই পারছি না। কেন জন্মেছিলে তুমি? মহারাজ, আমার কথাটা শুনুন। তোমার কোনো কথা শোনার সময় বা রুচি কোনোটাই আমার নেই। দূর হয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। মহারাজ, রূপ নিয়ে এত অহংকার করবেন না। মানুষ তার বুদ্ধি আর সাহসে বাঁচে, রূপ দিয়ে নয়। আপনি এই সময় কেন এসেছেন এখানে? শুনতে পেলাম তুমি নাকি আমার নূতন রানীকে নিয়ে বাজে কথা বলছো। তোমার এত সাহস! তোমার জন্য আমার রাজ্যের অমঙ্গল হচ্ছে। আপনি ভুল করছেন মহারাজ। আমি আপনার অমঙ্গল চাই না, কিন্তু এই নতুন রানী, সে
নূতন রানীকে নিয়ে একটি শব্দ আমি তোমার কাছ থেকে শুনতে রাজি নই। আর আমি করেছি ভুল, হতেই পারে না। আমি কোনো ভুল করতে পারি না। তবে হ্যাঁ, একটা ভুল আমি করেছি, তোমার মতো একটা কুৎসিতকে এই রাজবাড়িতে আশ্রয় দিয়ে। মহারাজ, এতটাই তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। সময় কখন কাকে কোথায় এনে দাঁড় করায় তা কিন্তু আগে থেকে কেউ বলতে পারে না। তোমার কাছ থেকে আমি কোনো জ্ঞান শুনবো না। যার রূপে আপনি মোহিত হয়ে এত আনন্দ পাচ্ছেন সে কিন্তু সাধারণ কেউ নয়। তুমি আবার তন্ত্রের কথা বলবে? তোমার মতো নির্বাসিত রানীর তন্ত্র মন্ত্র দিয়ে কি হবে? চুপচাপ থাকো। প্রতাপ, তুমি ভেবেছিলে আমি শুধু তোমার সম্পদের লোভে এসেছি? না না, এই রাজকোষের নিচে লুকিয়ে আছে সেই পিশাচের শক্তি, আমার গুরু ভৈরব বাবার অস্ত্র। সে একটা বিশেষ সংকেত ব্যবহার করে সুরঙ্গের মুখটা খুলে। কাল রাতের আগে কবচটা আমার চাই। এই কবচ দিয়ে শুধু রাজ্য নয়, পুরো বিশ্ব শাসন করা যায়। প্রতাপ, তোমার রূপে অন্ধ হওয়ার মূল্য দিতে হবে তোমাকে। প্রাসাদের রক্ষীরা রাতে পাহারা দিচ্ছে, এমন একটি সময় বিশাল শব্দ হয়। কে রে? কে ওখানে? কিছু তো দেখলাম না। মনে হলো একটা কালো ছায়া উড়ে গেল। ভূতের ভয় দেখাচ্ছিস নাকি? ভালো করে দেখ। আমার কেমন যেন গা ছমছম করছে। আজকে রাতটা ভালো না। হঠাৎ প্রথম রক্ষীটি চিৎকার করে ওঠে। দ্বিতীয় রক্ষী ঘুরে তাকিয়ে দেখে প্রথম রক্ষীটি অদৃশ্য হয়ে গেছে। তার অস্ত্রটা শুধু মাটিতে পড়ে রয়েছে। এ কি? কোথায় গেলি রে তুই? পালিয়ে গেলি? পরের দিন সকালবেলা রাজবাড়ির মন্দিরের সামনে থেকে রক্ষীর মুন্ডহীন দেহ উদ্ধার হয়। সকলে সেখানে উপস্থিত হয়, প্রতাপাদিত্য, কঙ্কাবতী ও মন্ত্রী সবাই। এ কি সর্বনাশ! কে করলো এই কাজ? এটা কি মানুষের কাজ? মহারাজ, আমার মনে হচ্ছে এ কোনো সাধারণ খুন নয়, এ নিশ্চয়ই কোনো প্রাচীন অভিশাপ। ছোট রানী ঠিক বলেছেন মহারাজ। রাজ্যে অপয়া কেউ থাকলে এমন হয়, অভিশাপ নেমে আসে। কঙ্কাবতী, তুমি বলো কি করা যায়? মহারাজ, ওই নির্বাসিত রানী কিরণমালার মুখে অপয়া। ওকে রাজ্য থেকে দূর না করলে আরো কত অমঙ্গল হবে। তোরা সাবধানে থাকিস। গত দুদিনে যা হচ্ছে, আমার মনে হচ্ছে কোনো দুষ্টু আত্মা ঘুরে বেড়াচ্ছে। কঙ্কাবতী রানী নাকি বলেছেন এটা নাকি কিরণমালা রানীর জন্যই হচ্ছে। চুপ কর, উনি আমাদের রানী। তবে এই কঙ্কাবতী আসার পর থেকেই সব শুরু হলো। তৃতীয় রক্ষী সিঁড়ি দিয়ে উঠছিল। হঠাৎ ওপর থেকে একটি লম্বা কালো হাতের নখ এসে তাকে ধরে টেনে নিয়ে যায়। বাঁচাও, বাঁচাও! আবার আবার কেউ গেল। প্রতাপাদিত্যের কাছে এসে কঙ্কাবতী কাঁদতে থাকে। মহারাজ, আমি আর এখানে থাকতে পারছি না। আমার খুব ভয় করছে। ওই অপয়া রানী কিরণমালা নিশ্চয়ই কোনো কালো জাদু করছে। শান্ত হও প্রিয়তমা, আমি আছি তোমার সঙ্গে। তুমি কি চাও? ওই রানীকে রাজ্য থেকে তাড়িয়ে দিন, নইলে আমি মরে যাব। আর আর রাজ্যের সব মূল্যবান ধন সম্পদ আমার কাছে নিরাপদ থাকবে। আপনি তো রাজকোষের চাবি দিয়েছেনই। ঠিক আছে, আমি এক্ষুনি ওকে রাজ্য থেকে দূর করার ব্যবস্থা করছি। আর রাজকোষের সব ভার তোমার হাতে দিলাম। তুমি আমার আসল রানী। প্রতাপের পূর্বপুরুষরা এক যজ্ঞের সময় আমাকে ঠকিয়েছিল। আজ সেই যজ্ঞের প্রতিশোধ নেওয়ার সময় এসেছে।
কবচটা হাতে এলেই আমার শক্তি শতগুণ বাড়বে। আপনি শুধু অপেক্ষা করুন গুরুদেব, আমি কাল রাতের মধ্যেই কবচটা আপনার কাছে নিয়ে আসব। রানীমা, রোজ রাতে লোক নিখোঁজ হচ্ছে। মন্ত্রী আর ছোট রানী শুধু আপনার নামেই দোষ চাপাচ্ছে। আমি জানি নয়নতারা, এ কোনো সাধারণ চোর বা ডাকাত নয়, এ হচ্ছে তন্ত্র। কালো জাদুর উপাসক এসেছে প্রাসাদে। আপনি কি করে বুঝলেন? আমি শুধু রূপের পূজারী নই, ছোটবেলা থেকেই আমি তন্ত্রশাস্ত্র আর গুপ্ত বিদ্যা শিখেছি। তুমি কঙ্কাবতীর ওপর নজর রাখো, সে কি করে, কোথায় যায়, সব আমাকে জানতে হবে। ছোট রানী মশালের আলোয় কোথায় যাচ্ছে এত রাতে? রাজকোষ তো অন্যদিকে, এইদিকে তো শুধু পুরনো গুদাম ঘর। নয়নতারা লুকিয়ে দেখে কঙ্কাবতী একটা বিশেষ ধূপ জ্বালাচ্ছে এবং সুরঙ্গের মুখটা খুলছে। ধূপটা কিসের? গন্ধটা খুব চেনা লাগছে। এ তো নিদ্রা বশীকরণ ধূপ, মানুষকে গভীর ঘুমে আচ্ছন্ন করার জন্য ব্যবহার হয়। রানীমা ঠিকই বলেছিলেন। রানীমা, আমি ছোট রানীকে অনুসরণ করেছি। সে রাজকোষের নিচে একটা গুপ্ত সুড়ঙ্গে গেল। সে একটা বিশেষ ধূপ ব্যবহার করেছে। বুঝেছি, ওই ধূপ নিদ্রা বশীকরণ, সব রক্ষীকে গভীর ঘুমে আচ্ছন্ন করার জন্য। আজ রাতেই সে পিশাচ রক্ষা কবচ চুরি করবে। এখন কি হবে রানীমা? মহারাজ তো তার কথা বিশ্বাস করবেন না। না করুক, আজ আমি আর প্রতাপের রানী নই, আজ আমি কাল ভৈরবের উপাসিকা। প্রতাপকে তার ভুল বোঝাতে গেলে আমাকে নিজের হাতেই কাজটা করতে হবে। প্রস্তুত হও নয়নতারা। অবশেষে এই সেই পিশাচ রক্ষা কবচ, এর জন্যই এত অপেক্ষা। বাবা, এবার পৃথিবীর সমস্ত শক্তি আমার হবে। সে কবচটি ছুটে যায়। কঙ্কাবতীর হাত পুড়ে যায়। কবচটির চারপাশে একটি শক্তি বলয় তৈরি হচ্ছে। কে কে করেছে এটা? কে সাহস করে আমার পথে এলো? সুরঙ্গের প্রবেশপথ দিয়ে মশাল হাতে কিরণমালা ভেতরে ঢোকে। আমি তোমার পথে আমি এলাম। এই কবজ তোমার গুরুর হাতে পৌঁছাতে দেব না। তুমি সেই বড় দাঁতের অপয়া রানী? হা 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 হা, তোমার এত সাহস! আমার রূপ নিয়ে তোমার হাসি থাকুক, কিন্তু আমি তোমার মতো ছলনাময়ী নই। তোমার কালো জাদুর খেলা আমি বুঝে গেছি। এবার তোমার আসল রূপ দেখাও। হা 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 হা, বেশ, দেখো তাহলে। কঙ্কাবতী মায়ের রূপ পরিবর্তন করে এক ভয়ঙ্কর পিশাচিনীর রূপ ধারণ করে। দেখো, আমি কঙ্কাবতী নই, আমি মোহিনী, ভৈরব বাবার শিষ্যা। আমি তোকে আর তোর অপয়া রাজাকে শেষ করে দেব। আমি জানতাম তোমার রূপে মানুষের মাংসের গন্ধ ছিল, কিন্তু মনে রেখো, আমার এই আপাত কুৎসিত রূপের পিছনে রয়েছে কাল ভৈরবের শক্তি। তোর তন্ত্র মন্ত্র আমার কালা জাদুর কাছে কিছুই না। কবচটা আমার চাই। এই নাও আমার প্রথম আঘাত। ও, তোর সাহস কত রে! পিশাচিনী তার সর্বশক্তি দিয়ে একটা ধোঁয়া তৈরি করে। সেই সুযোগে সে দ্রুত কবচটি তুলে নিয়ে সুরঙ্গে দিয়ে পালাতে শুরু করে। না, দাঁড়াও! ধোঁয়া সরে গেলে কিরণমালা দেখে কবচ আর পিশাচিনী কেউ নেই। সে দ্রুত সুরঙ্গের বাইরে আসে। নয়নতারা, দ্রুত মহারাজকে খবর দাও, ভৈরব বাবা প্রাসাদের দিকে আসছে। মহারাজ,
সর্বনাশ হয়েছে। কঙ্কাবতী কবচ চুরি করে পালিয়েছে। সে ভণ্ড, সে তান্ত্রিক ভৈরব বাবার শিষ্যা। আবার এসেছ তুমি? কি বলছো এসব? কঙ্কাবতী আমার প্রিয়তমা। বাইরে দেখুন, প্রাসাদের ওপর কালো ধোঁয়ার মেঘ। ভৈরব বাবা অতৃপ্ত আত্মাদের এনেছে আমাদের ধ্বংস করতে। মিথ্যা কথা! তুমি হিংসায় এসব বলছো। তোমাকে এক্ষুনি কারারুদ্ধ করব। ভৈরব বাবা কবচ হাতে প্রাসাদের চূড়ায় প্রবেশ করে। তার নির্দেশে একদল অতৃপ্ত আত্মা প্রাসাদে প্রবেশ করে। প্রতাপ, তোর পূর্বপুরুষরা আমাকে ঠকিয়েছিল। আজ আমি তোর বংশ ধ্বংস করব। এই নে, আমার পিশাচের দল তোকে শেষ করুক। অতৃপ্ত আত্মারা প্রতাপাদিত্যের কক্ষের দিকে ছুটে যায়। প্রতাপাদিত্য দেখে তার রক্ষীরা ভয় কাঁপছে। এ কি? এরা কারা? কঙ্কাবতী, জয়ন্ত, আমাকে বাঁচাও! কোথায় গেল সব? আমাকে বাঁচাও! মহারাজ, আমি আমি কিছু জানি না। একটি পিশাচ এসে জয়ন্তকে ধরে ফেলে। আমাকে বাঁচাও! আমাকে বাঁচাও! আত্মারা যখন প্রতাপাদিত্যকে আক্রমণ করতে উদ্যত হয়, ঠিক সেই মুহূর্তে সেখানে কিরণমালা প্রবেশ করে। তার হাতে কাল ভৈরবের প্রতীক ছিল। সাবধান, প্রতাপগড়ের রানী আমি। কাল ভৈরবের মন্ত্রে আমার সুরক্ষা। কিরণমালা নিজের হাতের রক্ত দিয়ে একটি সুরক্ষা বলয় তৈরি করে। পিশাচেরা সেই বলয়ের কাছে আসতে পারে না। কিরণমালা, তুমি? হ্যাঁ মহারাজ, আমি। যে রূপের পূজারী, সে কেবল বাইরেটা দেখে, কিন্তু আমি ভেতরটা দেখতে পাই। ভৈরব বাবা, তুমি তোমার শিষ্যাকে দিয়ে প্রতারণা করেছ। কিরণমালা এবং ভৈরব বাবার মধ্যে তীব্র লড়াই শুরু হলো। একদিকে কাল ভৈরবের মন্ত্র, অন্যদিকে কালো জাদু। তুই সামান্য নারী, আমার শক্তির কাছে টিকবি না। তোর শক্তি মিথ্যা, তোর কবচই তোর দুর্বলতা। কিরণমালা বুঝতে পারে কবচই ভৈরব বাবার শক্তির উৎস। সে কবচের দিকে এক বিশেষ মন্ত্রযুক্ত বাণ ছুড়ে মারে। না না, আমার কবচ। বাণটি গিয়ে কবচটিকে আঘাত করার ঠিক আগে কঙ্কাবতী ওরফে মোহিনী এসে কবচটিকে আড়াল করে। আমার শক্তি চলে গেল, মোহিনী। গুরু, আমার সর্বনাশ হলো। কবচ ধ্বংস হতেই ভৈরব বাবা ও কঙ্কাবতী ওরফে মোহিনীর হাতে থাকা পিশাচেরা তাদেরই আক্রমণ করে। পিশাচেরা তাদের ছিন্ন ভিন্ন করে দেয়। শেষ, সব শেষ। তুমি আমায় বাঁচালে কিরণমালা। কিরণমালা, আমার বড় ভুল হয়ে গেছে কিরণমালা। আমি রূপের মোহে অন্ধ হয়ে তোমার প্রতি চরম অন্যায় করেছি। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোমার ওই বড় দাঁতকে ঘৃণা করা। তুমি আমার জীবন রক্ষা করেছো কিরণমালা। মহারাজ, উঠুন, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আপনি না থাকলে প্রতাপগড় বাঁচত না। না না না, আমার রাজা হওয়ার কোনো যোগ্যতা নেই। তুমি রানী, তুমি রত্ন। তোমার বুদ্ধি, সাহস আর চরিত্রই আসল সৌন্দর্য। রাজসভায় প্রতাপাদিত্য ও কিরণমালা একসঙ্গে বসে আছেন। আজ থেকে আমার রাজ্যে কোনো মানুষের রূপ নিয়ে বিচার হবে না। রানী কিরণমালা তার বুদ্ধি, তন্ত্রশক্তি আর মনের জোরে আমাদের রাজ্য বাঁচিয়েছেন। তিনি আমার রাজ্যের আসল রত্ন। জয় রানী কিরণমালার জয়। মহারাজ, চলুন একসাথে প্রতাপগড়কে আরো সুন্দর করে তুলি, যেখানে বাইরের রূপ নয়,
ভেতরের গুণই হবে পূজনীয়।